হ্যালো এভরিওয়ান। আজকে আমরা গতকালকে হচ্ছে যে কিছু ওই গ্রাহামের গ্যাস ভেপন রিলেটেড কিছু আমরা হচ্ছে থিওরি পড়ছিলাম। আজকে আমরা গ্রাহামের গ্যাস ভেপন রিলেটেড হচ্ছে কিছু ম্যাথ দিয়ে স্টার্ট করব। সো প্রথমেই চলো তোমাদেরকে দেখে আমি দেখে আনতে চাই যে গ্রাহামের গ্যাস ভেপন আসলে সূত্রগুলো কি কি ছিল। সো একটা সূত্র ছিল তোমার এরকম, দেখো, R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু তোমার এখানে ছিল হচ্ছে রুট ওভার নিচে বসতো D1, এখানে বসতো D2, তারপর ইকুয়ালস টু ছিল কি বলতো তোমার রুট ওভার নিচে বসতো হচ্ছে তোমার M1, উপরে বসতো হচ্ছে তোমার M2। অনুরূপভাবে এখানে বসতো তোমার হচ্ছে যে নিচে বসতো তোমার T1 আর উপরে বসতো তোমার হচ্ছে T2। আর এরপর আমরা আরেকটা সূত্র পাইছিলাম ব্যাপন হারের, সেটা কত ছিল বলতো, আর ইকুয়াল টু ছিল x ডিভাইডেড বাই টি। সো এই দুইটা সূত্র হচ্ছে আমাদের ছিল। সো এই দুইটা সূত্র রিলেটেড আমাদের কিছু ম্যাথ আছে। সো চলো ম্যাথটা আমরা তাহলে পড়ে দেখি। এখানে এখানে দেখো আমাকে কি বলা হচ্ছে, একটি ছিদ্র দিয়ে যে সময়ে 2 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়। দ্যাট মিনস তোমার এখানে ধরো একটা পাত্র আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার এখানে একটা পাত্র এটা। সো এই পাত্রের মধ্যে হচ্ছে আমার ধরো বাতাস রাখা আছে, কারণ দেখো বাতাস প্রবাহিত হচ্ছে। সো আমি ধরে নিচ্ছি এটার মধ্যে হচ্ছে আমার বাতাস রাখা আছে। তো এখানে বলছে এইটা একটা ছিদ্র দিয়ে, তার মানে এই পাত্রের মধ্যে একটা কি আছে, ছিদ্র আছে। সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা ছিদ্র। তো এখানে বলতেছে যে সময়ে, তার আমি ধরে নিচ্ছি টি সময়ে তোমার হচ্ছে কত মিটার কিউব বাতাস প্রবাহিত হচ্ছে, 2 মিটার কিউব। দেখো প্রবাহিত বাতাসকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছিলাম, তাহলে এক্স অফ এয়ার এটা বাইরে হচ্ছে কতটুকু বলতো ভাই, এটা দেওয়া আছে তোমার এখানে হচ্ছে 2 মিটার কিউব। আচ্ছা, এরপরে দেখো তোমাকে কি বলছে, ওই সময়ে ওই সেম পরিমাণের ছিদ্র দিয়ে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে। তার মানে তোমাকে বলা হচ্ছে তুমি যদি এখানে আরেকটা পাত্র রাখো, এখানে যদি আরেকটা পাত্র রাখো, দেন এটা ধরো তোমার আরেকটা পাত্র, তারপর এখানে তোমার ওই পাত্রের মধ্যে কি আছে, তো বলছে ওই সময়ে, তার মানে এই টি সময়েই, এখানেও টি সময়েই ওই ছিদ্র দিয়ে, ধরো সাপোজ তোমার এখানে ওই সেম পরিমাণে ছিদ্র আছে, কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে। তার মানে ধরো এখানে ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে, জিজ্ঞেস করা হয়েছে তোমাকে এক্স অফ হাইড্রোজেনটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটার সাহায্য নিব। যেমন দেখো আমরা যদি প্রথমে বাতাসের, এখানে দেখো এখানে আমরা কি লিখতে পারি, আর অফ এয়ার, এটা ইকুয়াল টু দেখো তো কত লিখতে পারি, মানে বাতাসের ব্যাপন হার, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এক্স অফ এয়ার ডিভাইডেড বাই তোমার হচ্ছে দেখো তো কত, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে তোমার টাইম টি, কারণ এখানেও সময় টি লাগছে, এখানেও সময় টি লাগছে। আর এরপরে তুমি যদি আর অফ হাইড্রোজেন লিখতে চাও, তাহলে তুমি এখানে যদি আর অফ হাইড্রোজেন লিখতে চাও, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এক্স অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই টাইম টি, কারণ এখানেও সেম সময় লাগছে, ওই সময় মানে কি সেম সময় দোনোটাতে। তো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন নাম দাও, তারপর তুমি এটাকে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন নাম দাও। সো তুমি যদি 1কে 2 দিয়ে ভাগ করে দাও, সাপোজ তুমি যদি 1 ডিভাইডেড বাই 2 করো, তাহলে দেখো তো কত আসবে তোমার এখানে, এখানে আসবে তোমার হচ্ছে আর এ আর ডিভাইডেড বাই আর অফ হাইড্রোজেন ইকুয়ালস টু, দেখো এই তোমার টি এবং টি কিন্তু কাটাকাটি যাবে, যদি একটা আরেকটা দিয়ে ভাগ করো, তাহলে এখানে থাকবে তোমার হচ্ছে এক্স অফ এয়ার, এখানে থাকবে হচ্ছে তোমার এক্স অফ হাইড্রোজেন। আচ্ছা, কোশ্চেনে চলো আরেকটা ডাটা দেওয়া আছে সেটা একটু করে দেখি আমরা। এখানে বলতেছে তোমাকে বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4। আচ্ছা, এটা বলতে আসলে বোঝাচ্ছেটা কি, এখানে তোমাকে বলছে কি দেখো তো বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4। এখানে দেখো তো কম্পোনেন্ট আছে কয়টা বা উপাদান আছে কয়টা, একটা বাতাস, একটা তোমার হাইড্রোজেন। তাহলে বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4 এটা বলতে বোঝায় বাতাসের যে ঘনত্ব, মানে দ্যাট মিনস ডি অফ এয়ার, এটা হাইড্রোজেনের ঘনত্বের, তার মানে ডি অফ এইচ টু এর 14.4। তার মানে আমি আবার জিনিসটা ক্লিয়ার করি, দেখো তোমাকে এখানে যে বলছি কি বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4, তার মানে দেখো এখানে উপাদান আছে কয়টা, বাতাস এবং হাইড্রোজেন। তাহলে এটা বলতে বোঝাচ্ছে বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4, এটা বলতে বোঝাচ্ছে বাতাসের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের 14.4 গুণ। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো চলো আমরা তাহলে এখানে একটু জায়গাগুলো একটু মুছে, আমি তাহলে জায়গাটা একটু খালি করি, এদিক দিয়ে নিচে দিয়ে মুছে। সো এই দিক দিয়ে আমরা মুছলাম এটাকে। সো এটা মুছার পরে সো চলো আমরা এই জিনিসটাকে এখানে লেখার চেষ্টা করি। দেখো তো আমরা এখান থেকে কি পাইছি, আমরা এখান থেকে পাইছি আর অফ এয়ার ডিভাইডেড বাই আর অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু এক্স অফ এয়ার ডিভাইডেড বাই এক্স অফ হাইড্রোজেন। তারপর দেখো তো এখানে ঘনত্বের কিন্তু একটা রিলেশন আছে, তাহলে আমরা কিন্তু এই সূত্রটাকেও ইউজ করতে পারবো। এখানে দেখো তুমি যখন R1 লিখছো তাহলে D1 কিন্তু নিচে ছিল, দ্যাট মিনস তুমি যখন এখানে এরকম লিখবা রুট ওভার দিবা, তাহলে এরপরে লিখবে এখানে হচ্ছে ডি অফ এয়ার, কারণ এয়ার উপরে আছে এই জন্য ডিটা বসবে নিচে, হাইড্রোজেন নিচে আছে তাহলে ডি অফ হাইড্রোজেন বসবে উপরে। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি।
সো এরপর আমরা এই দুইটা জিনিস নিয়ে কাজ করব, যেহেতু সবগুলো ইকুয়াল, এই দুটো জিনিসটা আমরা কাজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাইছি দেখো তো, আমরা এখান থেকে পাইছি হচ্ছে এক্স অফ এয়ার ডিভাইডেড বাই এক্স অফ হাইড্রোজেন ইকুয়ালস টু তোমার হচ্ছে যে রুট ওভার ডি অফ এয়ার, আর এখানে আমরা পাইছি ডি অফ হাইড্রোজেন। আচ্ছা, সো দেখো এক্স অফ এয়ার তোমার এখানে কত ছিল, এক্স অফ এয়ার দেওয়া ছিল 2 মিটার কিউব, দ্যাট মিনস এখানে তুমি বসাবা কত বলো তো, এখানে তুমি 2 বসাবা। এক্স অফ হাইড্রোজেন তোমার বের করতে বলছে, এক্স অফ হাইড্রোজেন তোমাকে বের করতে বলছে ইকুয়ালস টু, এখান থেকে দেখো, এখান থেকে তুমি ডি অফ এয়ারের জায়গায়, দ্যাট মিনস ডি অফ এয়ারের জায়গায় বসাই দিবা কত, 14.4 ডি অফ এইচ টু। তাহলে ডি অফ এয়ারের জায়গায় তুমি বসাই দিলা 14.4 ডি অফ এইচ টু, মানে হাইড্রোজেনের ঘনত্ব, আর এখানে লিখলা তুমি ডি অফ এইচ টু, এখানে তোমার রুট থাকলো। দেখো এটা থেকে তাহলে কাহিনী কি হবে, এই ডি অফ এইচ টু আর ডি অফ এইচ টু নিচে চলে যাবে, তাহলে এখানে থাকবে কত 1 ডিভাইডেড বাই 14.4। কেন, কারণ ডি অফ এইচ টু আর ডি অফ এইচ টু কাটাকাটি গেছে। তো এখানে থাকতেছে 2 অফ এক্স, তাহলে আমি এই জিনিসটাকে একটা করে মুছলাম, তাহলে এই জিনিসটাকে আমরা মুছে আমরা হচ্ছে এই জিনিসটাকে তাহলে আগে নিয়ে আসি, তাহলে আমরা এখানে এটা পাইলাম, আমরা এখানে এই জিনিসটা তাহলে পাইলাম। সো এই জিনিসটাকে কাট করে আমরা এইখানে নিয়ে আসছি। ওকে, তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা সহজেই কি বের করে ফেলতে পারি, এক্স অফ এইচ টু। সো এখান থেকে আমরা যদি এক্স অফ এইচ টু ক্যালকুলেট করি, এক্স অফ এইচ টু ইকুয়াল টু আসবে 7.589, আর এক্স এর একক যেহেতু এখানে মিটার কিউবে ছিল, তাহলে এটার একক কি হবে বলতো, এটার একক কিন্তু মিটার কিউব হবে। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এতটুকু, এত আয়তনের হাইড্রোজেন তোমার হচ্ছে যে এই ছিদ্র দিয়ে টি সময়ে বের হয়ে যাবে। সো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। সো চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা তাহলে পরে দেখা যাক। নেক্সট ম্যাথ দেখো তো তোমাকে কি বলতেছে, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন ব্যাপিত হতে সময় লাগে 80 সেকেন্ড। তার মানে জিনিসটা কিরকম দেখো তো, ধরো তোমার কাছে এখানে একটা পাত্র আছে, ধরো তোমার কাছে এখানে একটা পাত্র আছে, এটা তোমার একটা পাত্র, এবং এই পাত্রের মধ্যে তুমি শুধুমাত্র কি রাখছো, বিশুদ্ধ অক্সিজেন রাখছো। দ্যাট মিনস এখানের মধ্যে শুধুমাত্র তুমি অক্সিজেন গ্যাসকে রাখছো। অক্সিজেন গ্যাসটা ব্যাপিত হতে কত সময় লাগতেছে, 80 সেকেন্ড, নির্দিষ্ট আয়তনের। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে একটা ছিদ্র আছে, আমি ধরে নিচ্ছি এখানে একটা ছিদ্র আছে নির্দিষ্ট আয়তনের, আমি ধরে নিচ্ছি এখান থেকে এক্স সেন্টিমিটার কিউব বা মিটার কিউব যেটা না কেন এক্স একক অক্সিজেন গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এবং বের হতে সময় লাগতেছে কতটুকু বলতো, বের হতে সময় লাগতেছে তোমার হচ্ছে 80 সেকেন্ড। আচ্ছা, এরপরে তোমাকে বলতেছে কি দেখো, একই অবস্থায় সমান আয়তনের 20% অক্সিজেন O3 মিশ্রিত। তার মানে তোমাকে এখানে বলা হয়েছে কি দেখো তো, এখানে বলা হয়েছে একই অবস্থায়, দ্যাট মিনস তোমার এখানে আরেকটা পাত্র আছে, তোমার এখানে আরেকটা পাত্র আছে, তাহলে এই পাত্রটাতে দেখো তো তোমার কি আছে বলো তো ভাই, একই অবস্থায় সমান আয়তনের। তার মানে এখানেও সেম পরিমাণ ছিদ্র করছে এবং সমান আয়তন মানে সেম পরিমাণ বের হয়েছে। কিন্তু এবারে দেখো তো এখানে কি আছে, 20% অক্সিজেন মিশ্রিত O3 মিশ্রিত, মানে ওজন মিশ্রিত O2 ব্যবহৃত হতে। তার মানে তোমার এবার পাত্রের মধ্যে 20% কি আছে বলতো, 20% হচ্ছে তোমার O3 আছে, আবার 20% O3 মিশ্রিত অক্সিজেন, তার মানে 80% হচ্ছে অক্সিজেন আছে। তাহলে 20% O3 আর 80% তোমার হচ্ছে অক্সিজেন আছে। এটার বেবিতে হতে সময় লাগছে কতটুকু, 85 সেকেন্ড। সো এখানে দেখো তো টি ইকুয়ালস টু কত বলো তো, টি ইকুয়ালস টু হচ্ছে তোমার 85 সেকেন্ড। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এখানে তাহলে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে প্রথমে একটা পাত্রে অক্সিজেন ছিল, এখান থেকে একটা নির্দিষ্ট আয়তনের অক্সিজেন গ্যাস বের হয়ে গেছে, যার জন্য সময় লাগছে আমার 80 সেকেন্ড। আর আরেকটা পাত্রে 20% অতি মিশ্রিত, তার মানে 20% অতি মানে 20% ওজন, আর 80% O2, এই তার মানে 80% অক্সিজেন। যদিও এখানে 80% বলে দেয় নাই, তার মানে কি বলছে কি 20% O3 মিশ্রিত অক্সিজেন, তার মানে 20% O3 থাকলে বাকি 80% অক্সিজেন আছে। এটার সময় লাগছে কতটুকু, 85 সেকেন্ড। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে O3 এর আণবিক ভর নির্ণয় করো। তো চলো আমরা তাহলে জিনিসটা বের করে দেখি, বের করার চেষ্টা করি। দেখো তো এখান থেকে তুমি একটা সূত্র শিখছো, সেটা হচ্ছে কি R1 ডিভাইডেড বাই R2। এটা সূত্র তোমরা কি শিখে আসছো দেখো তো, এটার সূত্র তুমি হচ্ছে যে দেখো এখানে একটা সূত্র শিখছো, সেটা হচ্ছে যে রুট ওভার M1, আর এখানে থাকতো বলতো কত, M2 থাকতো। আর টাইমের বেলায় একটা সূত্র থাকতো কি, যদি এক্স এর ভ্যালুটা সমান হয় তাহলে টাইমের সূত্র এখানে থাকতো T1, এখানে থাকতো হচ্ছে তোমার T2। সো আমরা এটাই এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো চলো আমরা তাহলে এখানে লিখি রুট ওভার, দেখো প্রথমে আমরা আগে M1 টা ক্যালকুলেট করবো। M1 মানে কি, আমরা যেটাকে ধরো সাপোজ 1 নাম্বার পাত্র নাম দিলাম, এটা হচ্ছে আমরা 2 নাম্বার পাত্র নাম দিলাম। তাহলে M1 জিনিসটা হচ্ছে 1 নাম্বার পাত্রে অক্সিজেন আছে, তার এটা আণবিক ভর। তাহলে আমরা জানি অক্সিজেনের আণবিক ভর কত, 32। তাহলে এই M1 এর জায়গায় আমি তাহলে 32 বসাই দিলাম। আর M2 জিনিসটা কি, M2 জিনিসটা দেখো তো এই 2 নাম্বার পাত্রের আণবিক ভর। 2 নাম্বার পাত্রে দেখো 80% অক্সিজেন আছে, তার মানে
তুমি 80% সাথে, তার মানে 80% মানে কত দেখো তো ভাই, আমরা জানি সবাই 80%, এটা মানে আসলে কি লিখতে পারি আমরা, 80 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 0.8 লিখতে পারি। আমরা সবাই জানি শতকরাকে কিভাবে নর্মালে প্রকাশ করতে হয়। তাহলে 80% অক্সিজেন মানে 0.8 এর সাথে আমরা অক্সিজেনের আণবিক ভর 32 গুণ করব, প্লাস দিব, কারণ এখানে মোট আণবিক ভর হিসাব করতে হবে, আর এখানে 20% O3 আছে, তাহলে 20%কে আমরা লিখতে পারি 0.2 লিখতে পারি, আর এটার আণবিক ভরকে আমরা M(O3) নাম দিচ্ছি। সো এটাকে এখানে রুট দিয়ে দাও, এটা ইকুয়ালস টু দেখো T1, তো T1 এর জন্য সময় লাগছে কত, 80 সেকেন্ড। সো নিচে তুমি এখানে 80 বসাবা, আর উপরে দেখো কত সময় লাগছে, T2 লাগছে তোমার এখানে 85 সেকেন্ড। সো এখানে 85 বসাবা। সো এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার কিসের ভ্যালু বের হয়ে যাবে, M(O3). সো M(O3) ইকুয়ালস টু আসবে 52.625। সো এটাই হচ্ছে আমার আনসার। সো আশা করি ম্যাথটা সবাই তোমরা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সট আরেকটা ম্যাথে। সো চলো তাহলে ম্যাথটা পড়ে দেখা যাক। এখানে আমাকে কি বলতেছে দেখো, 37°C তাপমাত্রা এবং 1.15 অ্যাটমসফিয়ার চাপে একটি পাত্রের সূক্ষ্ম ছিদ্র দিয়ে 20 মিনিটে 5.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বেপিত হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমার কাছে এখানে ধর একটা পাত্র দেওয়া আছে, সাপোজ তোমার কাছে এটা একটা পাত্র স্কোয়ার শেপটের। আচ্ছা, তো এই পাত্রের মধ্যে দেখো তো তোমার হচ্ছে ভাই টেম্পারেচার কত দেওয়া, টেম্পারেচার টি দেওয়া হচ্ছে তোমার এখানে 37°C। সো তুমি যদি এটাকে ক্যালভিন নিতে চাও তাহলে কি করতে হবে, 37 এর সাথে 273 যোগ করা লাগবে। সো 37 আর যদি তুমি 273 যোগ করো তাহলে তোমার এখানে আসবে 310 কেলভিন। আচ্ছা, সো এখানে তাহলে আমরা টেম্পারেচার পেয়ে গেলাম 310 কেলভিন। এরপর আমাকে বলছে কি দেখো তো ভাই, প্রেসারটা কত, 1.15 অ্যাটমসফিয়ার, দ্যাট মিনস প্রেসার এখানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1.15 অ্যাটমসফিয়ার। তারপরে কি বলতেছে দেখো, একটি পাত্রের সূক্ষ্ম ছিদ্র দিয়ে, সো সাপোজ ধরো এই পাত্রটা কি আছে, সূক্ষ্ম ছিদ্র আছে। আচ্ছা, সো এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে 20 মিনিটে, দ্যাট মিনস টাইম লাগতেছে কতটুকু, এখানে টাইম লাগতেছে তোমার হচ্ছে টি ইজ ইকুয়াল টু ছোট হাতের 20 মিনিট। 20 মিনিটে 5.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বেপিত হলে, দ্যাট মিনস তোমার এখানে M1 মানে সরি M কতটুকু যাচ্ছে, 5.5 গ্রাম যাচ্ছে। মানে আমরা ধরি কি, ধরো তোমার এখানে কি রাখা ছিল, কার্বন ডাইঅক্সাইড রাখা ছিল। তোমার এখানে ধরো তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এবং আমরা ধরে নিচ্ছি তোমার হচ্ছে এখান থেকে টি সময়ে এক্স এক্স আয়তনের তোমার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, মানে বেপিত হয়েছে, এবং ওই বেপিত হওয়া কার্বন ডাইঅক্সাইডের ভর কতটুকু, 5.5 গ্রাম। আমাকে এই জিনিসগুলো দেওয়া আছে। এরপর আমাকে কি বলছে দেখো তো, এরপরে আমাকে বলতেছে যে বেপিত হলে একই অবস্থায় সম পরিমাণ হিলিয়াম গ্যাস বেপিত হতে কত সময় লাগবে। তার মানে বলছে কি দেখো তো, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, একই অবস্থায়। তাহলে চলো আমরা আরেকটা পাত্র এঁকে ফেলি। তো আমরা এখানে আরেকটা পাত্র আঁকলাম। সো এটা হচ্ছে আমার আরেকটা পাত্র। তো আমাকে বলছে কি একই অবস্থায়, এটার মানে হচ্ছে যে আমার টেম্পারেচার চেঞ্জ হবে না। তার মানে টেম্পারেচার আগে 310 কেলভিন ছিল, এখনো 310 কেলভিনই থাকবে। প্রেসার চেঞ্জ হবে না, যেহেতু একই অবস্থায় বলছে। তাহলে প্রেসার কত ছিল, প্রেসার ছিল 1.15 অ্যাটমসফিয়ার, এখনো 1.15 অ্যাটমসফিয়ার থাকবে। সম পরিমাণ হিলিয়াম গ্যাস বেপিত হতো, তার মানে দেখো এখান থেকেও কি বেরোবে, হিলিয়াম গ্যাস বেরোবে। সো আমি ধরে নিচ্ছি এখানে হিলিয়াম গ্যাস ছিল, হিলিয়াম গ্যাস বের হবে। আচ্ছা, সম পরিমাণ বলছে কিন্তু, তার মানে সম পরিমাণ, দেখো এখানে কিন্তু সম আয়তন বলে নাই তোমাকে, তোমাকে কিন্তু এখানে সম আয়তন বলে নাই, তাহলে তোমাকে বলা হয়েছে কিন্তু সম পরিমাণ, তার মানে ভরটা সেম। খেয়াল করো, যদি তোমাকে সম আয়তন বলতো তাহলে তুমি এখানে কি লিখতা, এক্স লিখতা, কিন্তু যেহেতু এখানে সম আয়তন আমাকে বলে নাই, তাহলে আমি এখানে যদি আমি এক্স লিখি, এটা x2 লিখি, তাহলে এটা x1 হবে, কিন্তু ভরটা আমার কি বলতো সেম। তার মানে এখানেও এমটা কতটুকু বলতো, 5.5 গ্রাম, যেহেতু আমাকে সম পরিমাণ বলছে। জিজ্ঞেস করা হয়েছে হিলিয়াম গ্যাস বেপিত হতে কত সময় লাগবে, দ্যাট মিনস এই টাইমটা আমাকে বের করতে বলছে। এটাকে আমরা T2 ধরে নিই, T2 ইকুয়ালস টু কত হবে, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা আমার T1 হবে, 20 মিনিট এটা। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো চলো এই ম্যাথটা তাহলে সলভ করা যাক। আচ্ছা, দেখো তো আমরা হচ্ছে কি সূত্র জানি, এখানে দেখো আমরা জানি হচ্ছে, এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার x1ও চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হচ্ছে। যেমন জিনিসটাকে এটা কেন বললাম দেখো, তুমি আর এর সূত্র কি জানো, বেসিক সূত্র, বেপিত হওয়ার আয়তন ডিভাইডেড বাই সময়। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, আর অফ, এটাকে যদি আমরা 1 নাম্বার পাত্র দিই, এটাকে আমরা 2 নাম্বার পাত্র দিই, তাহলে এখানে তুমি লিখতে পারো আর অফ 1 ইকুয়ালস টু এক্স অফ 1 ডিভাইডেড বাই টি অফ 1, আর আর অফ 2 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, এক্স অফ 2 ডিভাইডেড বাই টি অফ 2।
সো আগে তুমি কিন্তু ডাইরেক্ট আর ইজ প্রপোর্শনাল টু 1/t লিখে দিতে, কিন্তু এখানে এরকম করা যাবে না, কারণ দোনোটাই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো তো তুমি এখানে কি করতে পারো, এই R1 কে যদি তুমি R2 দিয়ে ভাগ দিয়ে দাও, মানে দ্যাট মিনস তুমি ধরো সাপোজ কোনো কারণে এটা R2 লিখলা, কোনো কারণে ধরো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিলা, এটাকে সাপোজ তুমি ধরো 2 নাম্বার ইকুয়েশন নাম দিলা, তারপরে তুমি কি করলা, এই 1 কে 2 দিয়ে ভাগ করে দিলা। তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছ দেখো তো এখানে, এটা ইকুয়াল টু তুমি পাবা, সেটা হচ্ছে তোমার এখানে আসবে x1 ডিভাইডেড বাই t1, এখানে আসবে তোমার হচ্ছে x2, এটা আসবে তোমার হচ্ছে x2 ডিভাইডেড বাই t2, সো এটা আসবে x2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে t2। সো এটা যদি এরকম একজন আরেকজনকে যদি নিচে নামাও, x1 এখানে থাকবে, t1 এখানে থাকবে, t2 এখানে থাকবে, তোমার x2 টা থাকবে নিচে। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো r1 বাই r2 ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, x1 ইন্টু t2, t1 ইন্টু x2 পাইছি আমরা। আচ্ছা, সো চলো আরো কিছু কাজ আছে। দেখো তো r1 বাই r2, এটা শুধু তুমি আরেকটা কোনটা পড়ে আসছো, দেখো অলরেডি তুমি কি শিখে আসছো, r1 বাই r2 এটা ইকুয়ালস আমরা লিখতে পারি কিন্তু রুট ওভার m1, আর এখানে কিন্তু তোমার m2 লিখতে পারি। সো এখানে দেখো তো ইকুয়ালস আমরা কি লিখতে পারি, রুট ওভার m1, আর এখানে লিখতে পারি আমরা হচ্ছে m2। আচ্ছা, সো m1 আসলে কোনটা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কারণ 1 নাম্বার পাত্রে m1 রাখা আছে। সো m2 জিনিসটা আসলে কোনটা, হিলিয়াম গ্যাসের আণবিক ভর। সো আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হয়, 44 হয়, কারণ কার্বন 12 আর হচ্ছে অক্সিজেনের O2 থাকাতে 32, 12 32 যোগ করলে 44। আর হিলিয়ামেরটা কত হয় বলতো, হিলিয়ামেরটা হয় কিন্তু তোমার হচ্ছে 4, হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা লিখে দিতে পারি। সো এখানে আমরা m1 এর জায়গায় তাহলে 44 ইউজ করলাম, আর m2 এর জায়গায় তাহলে আমরা এখানে 4 বসালাম। সো জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। সো আমরা যদি এইগুলাকে একটু করে মুছে জায়গা খালি করি চলো, তাহলে আমরা এই জিনিসটাকে মুছলাম, এটা আমাদের আননেসেসারি কারণ আমরা ইকুয়েশন পেয়ে গেছি। আচ্ছা, তো চলো এবার আমরা দেখার চেষ্টা করি এইবার আমাদের কোন ইকুয়েশনটা কাজে লাগবে, আমি তোমাদেরকে দেখাই। দেখো কোয়েশনে কিন্তু তোমাকে ব্যাপন হার বের করতে বলা নাই, সো এই জিনিসটা তোমার কাজে লাগবে না। তারপর তুমি এই জিনিসটাকে ভেঙে এখানে নিয়ে আসছো, সো এই এত বড় জিনিসটাও তোমার কাজে লাগবে না। আবার দেখো এই m2 বাই m1 কে কিন্তু তুমি 4/46 দিয়ে প্রকাশ করে ফেলছো, সো এটাও তোমার লাগবে না। সো এই জিনিসটা, যে তিনটা জিনিস যেহেতু আমাদের কাজে লাগবে না, এগুলোকে আমরা মুছে দিতে পারি চাইলে। সো আমরা যদি এগুলোকে মুছে দিই, কারণ এগুলো আমাদের কোনো দরকার নাই, তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে আমাদের দরকার হচ্ছে এই দুইটা, তাহলে এই জিনিস দুটোকে চলো আমরা একসাথে নিয়ে আসি। সো আমি এটাকে এদিকে কপি করে কাট করে এদিকে নিয়ে আসলাম, এবং আমি এই জিনিসটাকেও কাট করে এদিকে নিয়ে আসি, এটাকে আমরা কাট করে এদিকে নিয়ে আসলাম। এবং দুইটা কি ছিল বলতো, দোনোটা ছিল তোমার হচ্ছে ইকুয়াল। এবার আমার দেখো কি কি দেওয়া আছে আর কোশ্চেনে, আমার কি কি বের করতে বলছে। দেখো আমার কোশ্চেনে কিন্তু x1 দেওয়া নেই, তো আমি x1 এখানে লিখলাম। আমার কোশ্চেনে কিন্তু t2 বের করতে বলছে, সো আমি t2টাও লিখলাম। কিন্তু দেখো আমার এখানে কিন্তু এখানে t1টা দেওয়া আছে, t2 লিখলাম এখানে, t1 কিন্তু আমার কত দেওয়া আছে দেখো তো, t1 দেওয়া আছে হচ্ছে আমার 20 মিনিট। সো t1 এর জায়গায় আমি তাহলে এখানে 20 বসাই দিব, ইনটু x2 ভ্যালু দেওয়া আছে কি নাই, x2 ভ্যালু তোমার হচ্ছে এখানে দেওয়া নাই। সো এখন তাহলে আমরা এখন আমার এটাই ইকুয়াল টু আমরা তাহলে কত লিখতে পারি, এটাই ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইডেড বাই 44। তাহলে আমাদের এখন টার্গেটটা কি দেখো, আমাদের x1 বের করতে হবে আর x2 টা বের করতে হবে, পরে x1 x2 এখানে ভ্যালু বসে আমরা t2 এর ভ্যালুটা পেয়ে যাব। সো চলো কিভাবে x1 x2 বের করতে আমি তোমাদেরকে দেখাই। দেখো তো তোমরা এখানে একটা সূত্র শিখছো না, PV ইজ ইকুয়াল টু কত বলো তো, PV ইজ ইকুয়াল টু সূত্র সবাই শিখছো nRT। আবার n মানে তোমরা কি শিখছো, n মানে শিখছো হচ্ছে তোমার m ডিভাইডেড বাই বড় হাতের m। সো এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, প্রেসার ভলিউমের জায়গায় কিন্তু আমরা এবার x শিখছি। দেখো এখানে আমরা ভলিউমের জায়গায় এখানে কত লিখছি, x করে লিখছি, এটা তো x, এটা তো x, তাহলে p ইন্টু x ইকুয়ালস টু আমরা লিখতে পারি n এর জায়গায় m ডিভাইডেড বাই বড় হাতের m ইন্টু r t। সো এখান থেকে দেখো আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি, x ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমরা m r t, এখানে তোমার বড় হাতের m থাকবে, আর পিটাকে তুমি তাহলে এদিকে নিয়ে আসো, তাহলে পিটা দিকে থাকবে। সো অনুরূপ ভাবে তাহলে তুমি এখান থেকে দেখো x1 এর একটা ভ্যালু পেয়ে যাবা, x2 এর একটা ভ্যালু পেয়ে যাবা। সো আমরা এখান থেকে দেখো কি করব, আমরা এখানে, আচ্ছা এই জিনিসটা একটু জায়গা খালি করি ভাই, সরি বারবার মোছার জন্য। তাহলে আমরা এখানে লিখবো দেখো কি, আমরা এখানে লিখবো তোমার এই x1 এর জায়গায়, তাহলে আমরা এই x1 এর জায়গায় লিখবো তোমার, দেখো দোনো জায়গায় কিন্তু ভর সমান, তো m1 m2 লেখার দরকার নেই। সো এখানে কিন্তু তুমি m ই লিখবা, আবার r একটা ধ্রুবক। আবার দেখো তো দুই জায়গায় কিন্তু টেম্পারেচারও সমান ছিল,
সো টেম্পারেচারটাকে তুমি কি রাখতেছো, সমান রাখতেছো। জাস্ট আমরা x1 এর জায়গায় x1 এর ভ্যালু পুট করতেছি। কিন্তু দেখো m কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে x1 এর জায়গায় কি হবে বলো তো, m1 হবে। আর দোনো জায়গাতে তোমার কি ছিল, প্রেসারটা সেম ছিল, সো প্রেসারটাও কি থাকবে বলো তো, সেম থাকবে। আচ্ছা, সো ইনটু কত বলো তো, ইনটু হচ্ছে তোমার T2। আমরা জাস্ট কি করছি বলো তো ভাই, যে x1 এর জায়গায় এই ভ্যালুটা বসেছি। কিভাবে, এখান থেকে দেখো আমরা x1 ইকুয়াল টু কি লিখতে পারতাম, m আর t m1 ইন্টু p। বাকিগুলো তো 1 কেন বসাই নাই, কারণ বাকিগুলো দেখো দোনোটা পাত্রের জন্যই কিন্তু সেম জিনিস। সো 1 বসালে 1 2 বসে যাই বসাও না কেন, আলটিমেটলি কাটাকাটি যাবে, সো এই জন্য এটা লিখিনি আমরা। সো ইকুয়ালস টু, দেখো এবার আমরা 20 এখানে আছে, 20 লিখলাম, ইন্টু, দেখো তো x2 এর জায়গায় তাহলে আমরা অনুরূপভাবে কি বসাতে পারি, m সেম, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক সেম, টেম্পারেচার দুই পাত্রের সেম, কিন্তু m2 ভিন্ন, ইন্টু তোমার হচ্ছে প্রেসারটাও দুই পাত্রের সেম, ইকুয়ালস টু কত থাকবে তাহলে, √4 ডিভাইডেড বাই 44। সো এই কোয়েশন থেকে দেখো তাহলে আমরা কি লিখতে পারি। সো চলো আমরা তাহলে তোমাকে এখানে দেখাই, এখানে তুমি এই এমআরটি আর এই এমআরটি কেটে দিতে পারবা, এই প্রেসার আর এই প্রেসারটা কি করতে পারবা, কাটাকাটি করতে পারবা। সো তোমার কাছে তাহলে থাকবে কি, তোমার কাছে তাহলে থাকবে হচ্ছে এটা, এখানে থাকবে T2, দেখো এখানে T2 আছে, এটার নিচে আছে M1, এটার নিচে আছে তোমার হচ্ছে এখানে M1, আর এখানে 20 আছে, এখানে 20 আছে, আর এটার নিচে আছে বলতে কত, M2, সো এখানে আছে তোমার হচ্ছে M2। আচ্ছা, ইকুয়ালস টু √4 ডিভাইডেড বাই 44। তো চলো আমরা তাহলে এই জিনিসটাকে একটু করে মুছে জায়গা করি এখানে। আচ্ছা, এটাকে আমরা মুছলাম, এটাকে মোছার পরে চলো আমরা দেখি কি করা যায় এখানে। সো আমার তো লাগবে T2 এর ভ্যালু, আমি যদি উপরে নিচে সবগুলোকে সাজাই, দেখো তো এখানে কি হবে, T2 এখানে থাকবে, তোমার M2টা উপরে উঠে আসবে, তারপর তোমার এখানে হচ্ছে যে 20 এখানে থাকবে, M1টা নিচে থাকবে, ইকুয়ালস টু √4 ডিভাইডেড বাই 44। সো এখানে দেখো তুমি T2 এখানে লিখলা। আচ্ছা, এবার M2 জায়গায় কত বসাবো, M2 কত ছিল, 4 ছিল, সো M2 জায়গায় তুমি এখানে 4 বসাইছো, তারপর তোমার এখানে 20 ছিল, আর M1 এর জায়গায় তুমি কত বসাবা, M1 ইকুয়ালস টু 44, সো M1 এর জায়গায় তুমি এখানে 44 বসাইছো, সো এটা ইকুয়ালস টু √4 ডিভাইডেড বাই 44। এখান থেকে চাইলে আমরা T2 টা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। সো T2 যদি ক্যালকুলেট করি তাহলে T2 ইকুয়ালস টু আসবে 66.33। তাহলে T2 ইকুয়াল টু আসছে কত, 66.33। আচ্ছা, এটা যেহেতু এই আগের টি এর একক যেহেতু মিনিটে ছিল, সো এই টি এর একক কত হবে বলো তো, মিনিটে হবে। সো জিনিসটাকে আমরা এখানে একটু পরিষ্কার করে লিখি, তাহলে আমার এখানে দেখো তো, আমার এখানে T2 মানে কত আসছে, আমার এখানে তোমার হচ্ছে যে T2 এটা ইকুয়ালস টু আসছে 66.33 মিনিট। সো এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, এই ম্যাথটা একটু বড় ছিল, তোমরা আরেকবার প্র্যাকটিস করবা, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।